নমস্কার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রয়োগবাদ বা প্র্যাগম্যাটিজম। পাশ্চাত্য দর্শনে প্রয়োগবাদ একটি খুবই গুরুত্বপূর্ণ দর্শন। প্রয়োগবাদ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা না করে প্রয়োগবাদে আমরা যে মুখ্য বিষয়গুলো, টপিকগুলো পেয়েছি, পয়েন্টগুলো পেয়েছি, সেই পয়েন্টগুলো এখানে তুলে ধরেছি আপনাদের সুবিধার্থে, আপনাদের সময় বাঁচানোর জন্য। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি প্রয়োগবাদ বা প্র্যাগম্যাটিজম। গ্রিক শব্দ প্র্যাগমা থেকে প্র্যাগম্যাটিজম কথাটি এসেছে। এর অর্থ অ্যাকশন বা কাজ। চার্লস পিয়ার্স এর হাত ধরে এই শাখার আবির্ভাব। এছাড়া প্রয়োগবাদী দার্শনিকরা কারা কারা ছিলেন? জন ডিউই, উইলিয়াম জেমস, কিলপ্যাট্রিক, সিলার প্রমুখ ব্যক্তিত্বরা। আমেরিকার মাটিতে এই দর্শনের জন্ম। আমেরিকার জাতীয় জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রয়োগবাদী চিন্তাধারার বিস্তার ঘটেছে। প্রয়োগবাদের মূল বিষয়বস্তু: 1 নাম্বার, ইউটিলিটি বা কার্যকারিতার যথার্থ ও অযথার্থতার মানদণ্ডের উপর প্রতিষ্ঠিত। তাহলে যথার্থতা ও অযথার্থতার মানদণ্ডের উপর প্রতিষ্ঠিত। যে অভিজ্ঞতা বা জ্ঞান ব্যবহারিক প্রয়োগে উপযোগী বা কার্যকারী, তাই সত্য এবং গ্রহণযোগ্য। সংক্ষেপে বলতে গেলে এই প্রয়োগবাদ হচ্ছে আমরা যা দেখি, পরীক্ষা নিরীক্ষা করে, বৈজ্ঞানিকভাবে যা প্রয়োগ করে যে সত্যটা উদ্ঘাটন করি, সেই সত্যের উপরেই প্রতিষ্ঠিত হচ্ছে প্রয়োগবাদ। তাহলে বলতে পারি প্রয়োগবাদ হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপরে বা পরীক্ষা নিরীক্ষার উপরে নির্ভর করে প্রয়োগবাদ তৈরি। আমরা ভাববাদে দেখেছি আধ্যাত্মিক বিষয়টি, এই আধ্যাত্মিক বিষয়ের কথা এখানে বলেনি। তারপর ন্যাচারালিজমে কি দেখেছি? প্রকৃতির মধ্যে গিয়ে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। আর প্রয়োগবাদে কি? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে সত্য উদ্ঘাটিত হবে সেটিই চিরন্ত সত্য বা সেটিই সত্য বলে মনে করা হয়। এবং এও মনে করা হয় যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতিনিয়ত সত্য পরিবর্তন হতে পারে, এটাও কিন্তু এখানে ধরা হয়ে থাকে। 2 নাম্বার কি বলেছে? এদের দৃষ্টিভঙ্গি মূলত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, পরীক্ষা নিরীক্ষায় সত্যকে যাচাই করার মূল পথ বলে ধরে। এই তো একটু আগেই বললাম, প্রয়োগবাদী দার্শনিকেরা বৈজ্ঞানিক যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে সত্য উদ্ঘাটিত হয় তাই তারা বিশ্বাস করে, তার বাইরে তারা কিছু বিশ্বাস করে না। 3 নাম্বার, তত্ত্ব ও অনুশীলনের সম্পর্ক, জ্ঞান ও কর্ম। তথ্য ও মূল্যকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। 4 নাম্বার, প্রয়োগবাদীরা বিশ্বাস করেন পরিবেশের সঙ্গে সক্রিয় অভিযোজনের মাধ্যমে মানুষের জীবনের বিকাশ ঘটে ও সক্রিয় অভিযোজনের দ্বারা মানুষ প্রয়োজন মতো পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে তার প্রয়োজন মতো। 5 নাম্বার, প্রয়োগবাদে নিজের প্রচেষ্টায় সত্যকে জানার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে নিজের প্রচেষ্টায় সত্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাহলে কি করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে ব্যক্তি বা সে শিক্ষার্থী সত্য উদ্ঘাটন করতে পারবে। বাস্তব অভিজ্ঞতা এবং নিজের সমস্যা সমাধানের মধ্য দিয়ে শিশু নিজেই সত্যকে আবিষ্কার করে নেবে। 6 নম্বর, প্রয়োগবাদী দার্শনিকগণ মনে করেন জগৎ ও জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সত্য নিরন্তর পরিবর্তনের মধ্য দিয়ে চলে। 7 নম্বর, প্রয়োগবাদীদের দৃঢ় বিশ্বাস মানুষের প্রচেষ্টা মানব পরিস্থিতির উন্নয়ন ঘটাবে। তাহলে মানব প্রচেষ্টার পরিস্থিতির উন্নয়ন ঘটাবে কি করে? আমরা যুগ যুগ ধরে দেখেছি। একটি সাধারণ উদাহরণ, যদি যোগাযোগের কথা যদি বলি, আগে মানুষেরা গরুর গাড়িতে চলাফেরা করতো, তারপরে সাইকেল আবিষ্কার, রিক্সা আবিষ্কার করেছে, তারপরে মোটর আবিষ্কার করেছে, মোটর আবিষ্কার, তার আগে হলো স্টিম ইঞ্জিন, তারপরে মোটর আবিষ্কার করেছে, তেল দিয়ে
গাড়ি চলছে, এখন ইলেকট্রিক ভেহিকেল চলছে, কত ফাস্ট হয়েছে, সময় পরিবর্তন হচ্ছে, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, এবং তার ফলে মানুষের কি হচ্ছে, জীবন কিন্তু আরও উন্নত হচ্ছে, পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। 7 নাম্বার, প্রয়োগবাদীদের দৃঢ় বিশ্বাস মানুষের প্রচেষ্টা মানব পরিস্থিতির উন্নয়ন ঘটাবে, যেটা বললাম। 8 নাম্বার, প্রয়োগবাদীদের মতে অভিজ্ঞতাই জ্ঞানের ভিত্তি ও মাপকাঠি, যার যত অভিজ্ঞতা বেশি হবে তার তত জ্ঞান বা নলেজ বেশি হবে, এটাই ধরা হয়। হাতে কলমে কাজ করে জীবন অভিজ্ঞতার সাহায্যে যে জ্ঞান অর্জন করা তাই ব্যবহারযোগ্য। প্রয়োগবাদীদের কার্যকর জ্ঞান এবং বোধকেই সবথেকে গুরুত্ব দেয়। তার মানে একটু আগে বললাম, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা হাতে কলমে শেখার মাধ্যমে যারা মানে এই প্রয়োগবাদীরা মনে করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে, হাতে কলমে কাজের মাধ্যমে যে শিক্ষাটা আমরা পাই সেটি হলো সবথেকে মূল্যবান এবং কার্যকারী এবং ব্যবহারযোগ্য। প্রয়োগবাদী দর্শন 3 ধরনের পেয়েছি আমরা। এক হচ্ছে মানবিক প্রয়োগবাদ। এই মানবিক প্রয়োগবাদে কি বলা হয়েছে, মূল উদ্দেশ্য মানব জীবনের সমস্যা সমাধান করা। যেসব বস্তু ও নীতি মানুষের উদ্দেশ্য সাধন করে, মানুষের চাহিদা আকাঙ্ক্ষা তৃপ্ত করে এবং মানুষের জীবনকে বাস্তব উপযোগী করে গড়ে তোলে, তাই হলো সত্য। 2 নাম্বার কি পেয়েছি, পরীক্ষামূলক প্রয়োগবাদ। পরীক্ষা দ্বারা প্রমাণিত বস্তু ও নীতিসমূহই সত্য, যেটা বলছি প্রথম থেকে। এটি যাচাইযোগ্য, তাই কার্যকরী এবং তাই সত্য। এই মতবাদে প্রতিষ্ঠিত হয়েছে সত্য পরিবর্তনশীল, গতিশীল ও পরীক্ষার দ্বারা আবিষ্কারযোগ্য। বারংবার কিন্তু এই কথাগুলো আসবে। সময়ের সঙ্গে সঙ্গে নতুন জিনিস আবিষ্কার হবে। বৈজ্ঞানিক যে চিন্তাভাবনাগুলো দেখুন, আমরা যে বৈজ্ঞানিক রিসার্চগুলো করি, আজকে যে জিনিসটা আবিষ্কার করলাম সেখানেই আমরা কয়েক বছর পরে বা তারও অনেক কিছু বছর পরে আমরা কিন্তু একই জিনিসের মধ্যে আবার নতুন কোনো জিনিস আবিষ্কার করে ফেলছি। তাহলে কি হচ্ছে, আজকে যেটা চিরন্তন সত্য বলে মনে করছি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, কিছু দিন পরে বা কিছু বছর পরে কিন্তু আমাদের কিছুটা হলেও কিন্তু সেই যে সত্য বলে মনে করেছিলাম সেটা কিন্তু অল্প হলেও পরিবর্তন হয়। আমরা ধরে নেই যে এই জিনিসটা ছাড়া আর কিছু হতে পারে না, কিন্তু পরবর্তীকালে টেকনোলজি এবং সময়ের সঙ্গে সঙ্গে যখন আমাদের আরও উন্নত হই টেকনোলজিতে, তখন আমরা সেই জিনিসটি আবার নতুনভাবে যখন উত্থাপন করি, তখন সেখানে যখন আমরা নতুন জিনিস আবিষ্কার করি একই জিনিসের মধ্যে, তখন কিন্তু সেখানে কিন্তু পরিবর্তন ঘটলো কিছু। সেজন্যই এখানে বলা হচ্ছে সত্য পরিবর্তনশীল, গতিশীল ও পরীক্ষা দ্বারা আবিষ্কারযোগ্য, তাই কিন্তু এখানে বলা হচ্ছে। 3 নাম্বার কি বলা হয়েছে, জৈবিক প্রয়োগবাদ। যা কিছু ব্যক্তিকে তার পরিবেশের সঙ্গে অভিযোজনে সহায়তা করে এবং পরিবেশ পরিবর্তনে সাহায্য করে, তাই মূল্যবান ও গুরুত্বপূর্ণ। এবার আমরা প্রয়োগবাদ এবং শিক্ষার লক্ষ্য, প্রয়োগবাদে বা প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য কি। 1 নাম্বার, সাধারণত শিক্ষার সাধারণ লক্ষ্য হচ্ছে আরও শিক্ষা বা মোর এডুকেশন, মানে আরও শিক্ষা গ্রহণ করো, আরও শিক্ষা গ্রহণ করো। যত আমরা জানবো তত আমরা উন্নত হব। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, কার্যকরণের মাধ্যমে, না হলে কি হবে, একটা বৈজ্ঞানিক জিনিস আবিষ্কার করলাম, তারপরে আমরা যদি ছেড়ে দেই নতুন জিনিস তো পাবোই না। তাহলে একটা জিনিস আবিষ্কার করার পর থেকে আবার আমরা চেষ্টা করি আরও কিছু জিনিস আবিষ্কার করা যায় নাকি। সেই জন্যই বলছে আরও শিক্ষা বা মোর এডুকেশন। 2 নাম্বার কি বলেছে, শিক্ষার উদ্দেশ্য হলো জীবনের জন্য নতুন মূল্যবোধ সৃষ্টি করা। দেশ, কাল, পরিবেশের চাহিদা অনুযায়ী সত্য ও মূল্যবোধ পরিবর্তিত হয়। পরিবর্তিত নতুন মূল্যবোধ সমাজ থেকে সৃষ্টি হয়। দেশ, কাল, পরিবেশের চাহিদা অনুযায়ী তো সত্য ও মূল্যবোধ তো পরিবর্তন হবেই। আমাদের দেশে যে চাওয়া পাওয়া, অন্য দেশে যেমন আমেরিকার চাওয়া পাওয়া, ওই দেশের যে কালচার সেটা তো আমাদের দেশের সঙ্গে মিলবে না। সেই জন্য ওই দেশের মূল্যবোধ এবং আমাদের মূল্যবোধ কিন্তু আলাদা। বলতে পারি আমাদের ভারতবর্ষ কিন্তু, আমরা ভাববাদী দর্শনের প্রভাবটা কিন্তু আমাদের ভারতবর্ষে বেশি দেখতে পাওয়া যায়।
এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রকৃতিবাদীও দেখতে পারি এবং প্রয়োগবাদী দর্শনের যে চিন্তাভাবনাগুলো সেগুলোও কিন্তু আমাদের মধ্যে দেখতে পারি। আমরা কোনো একটি নির্দিষ্ট দর্শনের উপরে নির্ভর করে কিন্তু চলি না, সব দর্শনগুলোই কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে কিন্তু আমাদের প্রস্ফুটিত হয়েছে। 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরটা হয়তো বলেছি না, 2 নম্বরটা বলেছি। 3 নম্বর, বিদ্যার্থীর কাজ এবং চাহিদা পরিতৃপ্তিকে ভিত্তি করেই শিক্ষার লক্ষ্য গড়ে উঠবে। বিদ্যার্থী বা শিক্ষার্থী কি কাজ করতে পারবে বা পারে বা তার চাহিদা কি, তার সেই চাহিদা তৃপ্তি ঘটছে কি না সেই দিকে লক্ষ্য রেখে তাকে শিক্ষা দিতে হবে। 4 নম্বর, শিক্ষার কোনো পূর্ব নির্দিষ্ট স্থির লক্ষ্য থাকবে না, কারণ মানুষ পরিবর্তনশীল পরিবেশে সামঞ্জস্য বিধান করে চলে। একটা উদাহরণ হিসেবে যদি বলি, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বসলে যে জিনিসটা নিয়ে আবিষ্কার করতে যাচ্ছি হঠাৎ করে তো সেই জিনিসটা আবিষ্কৃত না হয়, তো ওটার থেকে তো অন্য কিছু আবিষ্কার হতে পারে। সেই জন্য বলছে শিক্ষার কোনো পূর্ব বা এটাই আমাদের আবিষ্কার করতে হবে সেই ধরনের পূর্ব নির্দিষ্ট লক্ষ্য কিন্তু স্থির করা যাবে না। সেই শিক্ষার্থীর চাহিদার সামর্থ্য অনুযায়ী কিন্তু সেই হিসেবে কিন্তু পরিবর্তন করতে হবে। আমরা এখন যে ভাবে পড়াশোনা করি এটা কিন্তু বাঁধা ধরা একটা নির্দিষ্ট পাঠ্যক্রমের উপরে নির্ভর করেই কিন্তু আমরা পড়াশোনা করি। শুধুমাত্র আমি সায়েন্স নেব কি না বা আমি আর্টস নেব কি না, কমার্স নেব নাকি, এটুকু পর্যন্তই আমরা নিজে চয়েস করতে পারি, কিন্তু আমরা কি পড়বো কি পড়বো না তার কিন্তু চয়েস কিন্তু আমরা নিজের মতো করে করতে পারি না, আগেই নির্ধারিত থাকে। প্রয়োগবাদ ও পাঠ্যক্রম। 1 নম্বর কি বলেছে? সুনির্দিষ্ট ও গতানুগতিক পাঠ্যক্রমের বিরোধী, যেটা বলছিলাম। জীবন ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গতি বিধান করে পাঠ্যক্রম রচনার সুপারিশ করা হয়। আমাদের বাস্তব জীবনে চলার পথে বা সমাজে যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো লাগবে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই পাঠ্যক্রম রচনা করার সুপারিশ করা হয়েছিল। 2 নম্বর, ব্যবহারিক বৃত্তিমূলক জ্ঞান এবং উপযোগিতামূলক দক্ষতা অর্জন করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলোকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। কাজের মাধ্যমে শিক্ষা বা কর্মশিক্ষা, কর্মের মাধ্যমে শিক্ষা, এগুলো যাতে শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমে বেশি বেশি থাকে সেই দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। 3 নম্বর, প্রয়োগবাদীরা পাঠ্যক্রমের সমন্বয়ের নীতি অনুসরণের কথা বলে। 4 নম্বর, কর্মকেন্দ্রিক ও অভিজ্ঞতা ভিত্তিক কার্যক্রমকে পাঠ্যক্রমে প্রাধান্য দেওয়া হয়েছে। 5 নম্বর, শিশুর বৈশিষ্ট্য ও সমাজের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম নির্বাচন এবং প্রয়োজনের পরিপ্রেক্ষিতে পাঠ্যক্রমের পরিবর্তন হওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমটি অবশ্যই পরিবর্তনশীল, শিশুকেন্দ্রিক। বর্তমানে আমাদের ভারতবর্ষের পাঠ্যক্রমে প্রয়োগবাদী দার্শনিকদের চিন্তাভাবনাও কিন্তু অনেকটা প্রস্ফুটিত হয়েছে। প্রয়োগবাদ ও শিক্ষা পদ্ধতি। প্রয়োগবাদীরা কী ধরনের শিক্ষা পদ্ধতি ব্যবহার করার কথা বলেছে? প্রয়োগমূলক শিক্ষণ পদ্ধতি শিশুর আগ্রহের উপর নির্ভরশীল। মানে শিক্ষার্থী ক্লাসে বসে সে কী ধরনের শিক্ষা গ্রহণ করতে চাচ্ছে বা কী শিখলে তার মনোযোগ আসবে বা কোনটি চাহিদা আছে, সামর্থ্য আছে, সেই জিনিসগুলোর উপরে নির্ভর করে শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে। মোট কথা আগ্রহের উপরে শিক্ষা দিতে হবে। 2 নম্বর, প্রজেক্ট মেথডের উপরে গুরুত্ব দেওয়া হবে। প্রজেক্ট মেথড খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। দেখবেন কোনো একটি টপিক আপনাদের দিয়ে দেওয়া হয়, সেই টপিকটি সম্পর্কে আপনারা বিভিন্নভাবে বই ঘেটে ইন্টারনেটে সার্চ করে সেগুলো তথ্য বের করছেন, বের করে সেগুলো নিয়ে একটি বিস্তারিত প্রজেক্ট তৈরি করছেন। অনেকেই অনেক স্কুলেই বা অনেক জায়গাতে হুহু কপি করে দিচ্ছেন আপনারা, এটা কিন্তু ঠিক নয়। প্রজেক্ট মেথডের উদ্দেশ্য হচ্ছে আপনারা বিভিন্ন ক্ষেত্রে তথ্য সংগ্রহ করবেন নিজের মতো করে, তথ্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করে আপনারা একটা সেই টপিকটির উপরে একটা বিস্তারিত প্রজেক্ট তৈরি করবেন। সেখান থেকে আপনারা কী কী শিখবেন, যদি প্রজেক্ট মেথডে যদি শিক্ষা হয় তাহলে যে টপিকটা দেওয়া হচ্ছে সেই টপিকটি খুঁজতে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের বা বিভিন্ন জিনিস কিন্তু আমরা শিখতে পাচ্ছেন। যেমন কম্পিউটার চালানো শিখতে পাচ্ছেন, সেই লোকটির সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য পাচ্ছেন, আরও অনেক অনেক জিনিস কিন্তু প্রজেক্ট করার সময় কিন্তু আপনারা শিখতে পাচ্ছেন। সেজন্য কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে প্রজেক্ট কিন্তু করতে দেওয়া হয় আপনাদের।
3 নাম্বার, শিখন পদ্ধতি এমন হওয়া দরকার যার মাধ্যমে শিক্ষার্থীর সৃজনমূলক ও উৎপাদনশীল প্রকল্প নির্মাণে সমর্থ হয়, যেটা প্রজেক্ট মেথডের দ্বারা কিন্তু সম্ভব। প্রজেক্ট মেথড যদি আপনারা অরিজিনালি সুন্দর করে প্রজেক্ট রেডি করেন কোনো একটি বিষয়, তাহলে দেখবেন আপনাদের জ্ঞানের পরিসর কিন্তু অটোমেটিক্যালি বই পড়ে মুখস্থ করে করে যা হয় তার থেকে কিন্তু বেশি হয় কিন্তু প্রজেক্ট মেথডে। 4 নাম্বার, দেহে মনে সক্রিয়তা প্রয়োগবাদী শিক্ষা পদ্ধতির মূল কথা। দেহে মনে সক্রিয়তা যাতে থাকে শিক্ষাক্ষেত্রে, সেই ধরনের শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। 5 নাম্বার, শিক্ষা পদ্ধতির উদ্দেশ্য বিদ্যার্থীকে সক্রিয় ও আগ্রহ করে তোলা। এর ফলে বিদ্যার্থী তার সমস্যাগুলো পছন্দ মতো সমাধান সূত্র বের করে নিতে পারবে নিজে নিজেই। প্রয়োগবাদ ও শিক্ষক। 1 নাম্বার, প্রয়োগবাদে শিক্ষক কেমন হবে? শিক্ষক শিক্ষার্থীর জন্য আদর্শ জীবন পরিবেশ সৃষ্টি করবেন, যার মধ্য থেকে শিক্ষার্থী জীবনের প্রয়োজনীয় কৌশল আয়ত্ত করবে। শিক্ষক শিক্ষার্থীর যেসব পরিবেশ দরকার তার শিক্ষাটা সঠিকভাবে গ্রহণ করার জন্য সেই ধরনের পরিবেশ তৈরি করার কথা বলা হয়েছে। শিক্ষক সহায়ক ও পথ প্রদর্শকের ভূমিকা থাকবে, দেখিয়ে দেবেন না, একদম পুরোপুরি দেখিয়ে দেবেন না। যদি শিক্ষার্থীরা কিছু শিখে আটকে যায়, সেখানে সামান্য একটু হেল্প করতে পারেন এবং কোন পথে গেলে সেই জিনিসটি সফল হতে পারে সেই পথটি দেখাবেন ঠিকই, কিন্তু পৌঁছে দেবেন না। হাত ধরে পৌঁছে দেওয়ার যে পদ্ধতিটি, এটা কিন্তু খুব খারাপ। সেটি শিক্ষাক্ষেত্রে বা বাবা মারা যারাই করেন না কেন, কোনো একটি সমস্যা হলো তাকে সমস্যাটা সমাধান করতে না দিয়ে নিজেই সমস্যা সমাধান করে দিলাম, তাহলে কিন্তু সে কিন্তু আর পরবর্তীকালে কিন্তু নিজের সমস্যা সমাধান করতে পারবে না, অন্যের হেল্প নিতেই হবে। এই জিনিসটি কিন্তু করা চলবে না। খালি আমরা দেখিয়ে দেব শিক্ষার্থীকে এই পথে যাও, যদি যাও এই পথে তাহলে হয়তো তুমি সমস্যা সমাধান করতে পারবে, কিন্তু রাস্তাটা তোমাকে একাই পার হতে হবে, এই রকম হতে হবে। বিদ্যার্থীর শক্তি সামর্থ্য ও অন্তর প্রকৃতি অনুযায়ী তার সর্বাঙ্গীন বিকাশ ঘটানোর দায়িত্ব হলো শিক্ষকের। 3 নাম্বার, প্রয়োগবাদী শিক্ষক বিদ্যার্থীকে উদ্দেশ্যমুখী আত্মকর্মের মাধ্যমে শিখনে সাহায্য করবেন এবং শৃঙ্খলা পরায়ণ করে তুলবেন। নিজেই যখন সে শিখবে তখন অবশ্যই সে তার উদ্দেশ্যমুখী আচরণ করবে আর নিজের মন থেকে সেই জিনিসটি কিন্তু শিখবে। 4 নাম্বার কি, মূল্যবোধ, নতুন আবিষ্কার, রাজনৈতিক ও অর্থনৈতিক বিবর্তনের স্তর অনুধাবন করে পাঠ্যক্রম নির্মাণ করা ও বিদ্যালয়ের পরিবেশ রচনা করতে। আজকে সর্বশেষ পয়েন্ট, প্রয়োগবাদ ও শৃঙ্খলা। শৃঙ্খলা কেমন হবে? বিদ্যালয় শৃঙ্খলা কখনোই আরোপিত শৃঙ্খলা হবে না, জোর করে চাপিয়ে দেওয়া শৃঙ্খলা হবে না। আনন্দ ও স্বাধীনতা শৃঙ্খলা মূল মন্ত্র হবে। আনন্দ এবং স্বাধীনতার দ্বারা শিক্ষার্থীরা নিজের থেকে যদি শৃঙ্খলিত হতে পারে, এর থেকে আর বড় জিনিস কি? 3 নাম্বার, শৃঙ্খলার জন্য কোনো বল প্রয়োগ, শাস্তি, ভয় অথবা নিয়মের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার জন্য বিদ্যালয় ও পাঠ্যক্রমের বিষয়গুলো শিক্ষার্থীর আগ্রহভিত্তিক ও সক্রিয়তামূলক হতে হবে। তাহলে স্বতঃস্ফূর্ত যদি পাঠ্যক্রম, অবশ্যই বিদ্যালয়ের পাঠ্যক্রম বা পড়াশোনাগুলো যদি শিক্ষার্থী আগ্রহ অনুযায়ী করে, কর্মভিত্তিক যদি হয় বা তার যদি আগ্রহ থাকে, অটোমেটিক্যালি সে দুষ্টামি মারামারি ওগুলো করবে না, সে কিন্তু নিজের শৃঙ্খলিত হয়ে কিন্তু সে কাজগুলো কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। 5 নাম্বার কি বলছে? সামাজিক শৃঙ্খলা গঠনে শিক্ষার্থীদের দলগত কর্ম সম্পাদন ভিত্তিক কাজের ব্যবস্থা করতে হবে। অবশ্যই আমরা যদি কোনো একটি কাজ, সমস্যামূলক কাজ একটি দল বেঁধে করতে দেই, তাহলে অটোমেটিক্যালি একে অপরের সাহায্য নিয়ে শিক্ষার্থীরা কি করবে, সেই কর্মটা সম্পাদন করবে। এর ফলে তাদের মধ্যে যে সহানুভূতিশীলতা, সহযোগিতা, এই সব যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু ফুটে উঠবে। এই হলো মূল বিষয়বস্তু। এরপরে আমরা এটিকেই অতি সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছি, যে মূল পয়েন্টগুলো একটু দেখে নিন, আপনাদের আশা রাখছি কাজে লাগবে। এই টপিকটি নোট ডাউন করে নেবেন। বিষয় আর প্রয়োগবাদ। দার্শনিক নীতি হচ্ছে যার উপযোগিতা আছে তাই সত্য,
এরা কি বিশ্বাস করে? মানুষে বিশ্বাসী, অন্য নাম পাওয়া যায়নি। বিভিন্ন রূপ: মানবতাবাদী প্রয়োগবাদ, পরীক্ষামূলক প্রয়োগবাদ, সংজ্ঞাবাদমূলক প্রয়োগবাদ, জৈবিক প্রয়োগবাদ। সমর্থক কারা কারা ছিলেন? জন ডিউই, উইলিয়াম জেমস কিলপ্যাট্রিক, গান্ধীজি, C.S. পিয়ারসন প্রমুখরা। শিক্ষার ভিত্তি কি? মনোবিদ্যা ও বিজ্ঞান। শিক্ষার অর্থ সামাজিক চাহিদা নির্ভর। লক্ষ্য কি? সমাজের পরিবর্তন অনুযায়ী শিক্ষার ব্যবস্থা। পাঠ্যক্রম কেমন হবে? উপযোগিতা ভিত্তিক বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে, যেমন স্বাস্থ্যবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি ইত্যাদি। পদ্ধতি কেমন হবে? কর্মের মাধ্যমে শিক্ষা, প্রকল্প পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, সমন্বয় পদ্ধতি। শৃঙ্খলা: সীমিত স্বাধীনতার মাধ্যমে সামাজিক শৃঙ্খলা গঠন। শিক্ষার্থী কেমন থাকবে? শিক্ষার্থী ও শিক্ষকদের স্থান সমান, একে অপরের সাহায্য নিয়ে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। শিক্ষক কেমন হবে? শিক্ষক হলো শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক ও নির্দেশক, ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড যেটাকে বলে। বিদ্যালয় কেমন হবে? বিদ্যালয় হবে সমাজের ক্ষুদ্র সংস্করণ এবং পরীক্ষা ভিত্তিক। অবদান: নতুন জীবনের উপযোগী শিক্ষা হচ্ছে এটা, শিশুকেন্দ্রিক শিক্ষা এটা, গণতান্ত্রিক বোধের বিকাশ ঘটানোর শিক্ষা এটা। সীমাবদ্ধতা: আধ্যাত্মিক বিষয়কে অস্বীকার করা হয়েছে, শিক্ষকের উপর বেশি গুরুত্ব প্রদান, ধারাবাহিক ও নিয়ম নীতিমূলক নির্দেশনা অনুসরণের অভাব। এটা হচ্ছে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।